চূড়ান্ত একটা তাপমাত্রার বৈষম্যের অঞ্চলের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হচ্ছে। ফলে আলটিমেটলি 24 তারিখে গিয়ে পারফেক্টলি বোঝা যাবে কোথায় ল্যান্ডফল করছে। কারণ যেহেতু তাপমাত্রার একটা বিপুল তারতম্য আছে এবং আপনারা জানেন এই মুহূর্তে ছোটনাগপুর মালভূমি অঞ্চল খানিকটা সক্রিয়, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ে দীর্ঘদিন বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটা কম, যে কারণের জন্য স্থানীয় নিম্নচাপ তৈরি হয়ে বসে আছে, যাদের প্রভাবে কিন্তু এই সাইক্লোন আবার ওয়েস্ট বেঙ্গলের দিকেও চলে আসতে পারে। ফলে সেই কারণের জন্য আমরা বারবার বলছি যে 24 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। একেবারেই আরো একটা বিষয় সুজিত বাবু, যেমনটা এখন তো একেবারে নির্বাচনী আবহ, 20 তারিখেও ভোট রয়েছে এবং তারপর 25 তারিখেও ভোট, মাঝে 24 তারিখ রয়েছে সম্ভাবনা। আপনি বলছেন 23 তারিখে স্পষ্ট বোঝা যাবে সমস্ত বিষয়টা। এই সময় দাঁড়িয়ে প্রচার চলবে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন, সাধারণ ভোটাররা যাবেন, তাদেরকে কোনো কি একটা এই মুহূর্তে কিভাবে তারা প্রোটেকশন নিয়ে রাখবেন বা সতর্কতা কিভাবে রাখবেন তারা নিজেদের? কারণ আমরা দেখলাম মালদা ইতিমধ্যে কিন্তু 11 জন প্রাণ হারিয়েছেন বজ্রপাতে। ঠিক তাই, এটা দেখুন আমরা এই আশঙ্কার কথা দীর্ঘদিন ধরেই বলছিলাম যে যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে তখন কিন্তু মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়ে যায় এবং সেটা যথারীতি ঘটেছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। তবে 25 তারিখে কিন্তু ভোট থাকছে পূর্ব মেদিনীপুর বা তৎসংলগ্ন বেশ কিছু অঞ্চলে। ফলে ন্যাচারালি সেই সমস্ত অঞ্চলে জনগণকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত 25 তারিখের থেকেই ওই সমস্ত অঞ্চলে শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে। ফলে স্বাভাবিকভাবে প্রশাসনকে এই বিষয়টাতে বিশেষভাবে তৎপরতা নেওয়া প্রয়োজন। এবং আরেকটা বিষয় অবশ্যই যেটা ঘটবে সেটা হচ্ছে খানিকটা এই উষ্ণতার প্রভাবটা হ্রাস পাবে। ফলে ভোটের উষ্ণতা খানিকটা প্রশমিত হয়ে যেতে পারে প্রাকৃতিক বৃষ্টিপাতের প্রভাবে। ফলে সেক্ষেত্রে হয়তো স্থানীয় মানুষেরা খানিকটা এই প্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রভাবে ভোটের যে ঝামেলা তার থেকে হয়তো মুক্তি পাবেন। তবে যাই হোক না কেন, আলটিমেটলি একটা প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় তাকে খুব সহজে আমরা উড়িয়ে দিতে হবে না, কারণ এটা কিন্তু একটা সত্যিকারেই পাওয়ারফুল সাইক্লোনে পরিণত হতে চলেছে। একেবারেই অনেকগুলো নেগেটিভ ব্যাপার যেমন রয়েছে সুজিত বাবু, তবে এই যে আবার যে তাপপ্রবাহ বাড়ছে এবং রবিবার পর্যন্ত যার স্থায়িত্ব হবে বলা হচ্ছে, তাহলে কি রেমালের প্রভাবে কিছুটা হলেও তাপপ্রবাহটা একটু কমবে? না, বেসিক্যালি এই তাপপ্রবাহটা কিন্তু পুনরায় শুরু হতো রেমালের প্রভাবে। তার কারণ হচ্ছে বঙ্গোপসাগর সক্রিয় হতে শুরু করলে ভূমিভাগ থেকে তারা বায়ুকে টেনে নেয়, যে কারণের জন্য উত্তর এবং পশ্চিম দিক থেকে প্রচুর পরিমাণে বায়ুকে টেনে নিচ্ছে। তার ফলে এই তাপমাত্রাগত বৃদ্ধি। ফলে রেমাল চলে যাওয়ার পরে এই তাপমাত্রা খানিকটা প্রশমিত হবে। তবে যেটা বিষয় সেটা হচ্ছে এই বছর বঙ্গোপসাগর অত্যন্ত সক্রিয় অবস্থায় আছে এবং আরব সাগরও সক্রিয় অবস্থায় আছে, যার ফলে এই ঘূর্ণিঝড় কিন্তু এবছরের শেষ নয়। বারংবার আমরা ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়তো হতে হবে আমাদেরকে জুন, জুলাই বা অগস্ট, সেপ্টেম্বর এই সমস্ত মাসগুলোতে। ফলে এখন স্বস্তির মতো কোনো অবস্থা নেই। আর তাপমাত্রা কিছুটা পরিমাণে রেমাল হ্রাস করলেও সেটা পুনরায় আবার বৃদ্ধি পাবে এবং আশা করা যেতে পারে যে যেটা বোঝা যাচ্ছে জুলাই মাসের ফার্স্ট উইক পর্যন্ত হয়তো এই তাপমাত্রাগত অবস্থার মধ্যেই বারবার আমাদেরকে ফিরে আসতে হবে। একেবারেই সুজিত বাবু, আরো একটা বিষয়, বাংলাদেশে যদি আছড়ে পড়ে তবে সেক্ষেত্রে তো সেদেশে একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। একদম, বাংলাদেশের ক্ষতির সম্ভাবনাটা তুলনামূলকভাবে অনেকটা বেশি। এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সুন্দরবনের ডেনসিটি ফল করে গেছে। এই মুহূর্তে জঙ্গলের অস্তিত্ব প্রায় নেই। যে ভয়ঙ্কর সাইক্লোন আয়লাকে সুন্দরবন আমাদেরকে বাঁচিয়েছিল আয়লার হাত থেকে, সেই অবস্থাতে সুন্দরবন এখন নেই। ফলে এই ধরনের সাইক্লোন গুলো আজকে পড়লে প্রাকৃতিক ভাবে যে একটা প্রতিরোধ থাকে, সেই প্রতিরোধটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও নেই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নেই। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। একেবারেই। আর উপকূলবর্তী এলাকার যারা মানুষ রয়েছেন তারা এই সময়কালটা মানে 20 তারিখের পর থেকেই তো শুরু হচ্ছে, এর প্রভাব কিছুটা হলেও দেখা যাবে। তো এই সময়কালটায় তারা কি কি সাবধানতা অবলম্বন করে থাকবেন? তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সাইক্লোন রিলিফ সেন্টার গুলোকে সক্রিয় করে দিতে হবে, মানুষের মধ্যে লাগাতার প্রচার করতে হবে
যে সমস্ত অঞ্চলে আপনারা জানেন ইয়াসের সময় প্রচুর পরিমাণে সমুদ্রের জল ঢুকেছিল, সেই সমস্ত অঞ্চল থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সামগ্রিকভাবে কিন্তু এটা প্রশাসনিক একটা দক্ষতার জায়গা যে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সমস্ত মানুষকে কিভাবে রক্ষা করবো। সুতরাং তার জন্য অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হবে এবং যেহেতু এটা অনেক আগে থেকে প্রেডিক্টেড একটা সাইক্লোন, তাই স্বাভাবিকভাবে আমার ধারণা মানুষের ক্ষয়ক্ষতির হাত থেকে সরকার হয়তো এদেরকে উদ্ধার করে নিতে পারবেন বা বাঁচিয়ে নিতে পারবেন। একেবারে সুজিত বাবু, আরো একটা বিষয় আজকাল আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের বিভিন্ন জায়গায় অবৈধভাবে গাছ কাটার বিষয়টাও কিন্তু বারংবার সংবাদের শিরোনামে উঠে আসে। তো সেখান থেকে দাঁড়িয়ে কি আপনি যেটা বলছিলেন যে আইলা যে প্রভাবগুলো বর্তমানে আমরা দেখছি প্রাকৃতিক ঝড়ে যেভাবে সুন্দরবন বিপর্যস্ত হচ্ছে, তো এই বৃক্ষচ্ছেদনই কি আজকে সুন্দরবনের দুর্বল হয়ে পড়ার অন্যতম কারণ? একদম। তো বৃক্ষচ্ছেদন, নির্বিচারে বৃক্ষচ্ছেদন এবং শুধু তাই নয়, নির্বিচারে যে কোনো ধরনের গাঠনিক কাজকর্ম সুন্দরবনের বিভিন্ন প্রান্তে হয়ে চলেছে, সেটা সুন্দরবনের ভূপ্রকৃতিকে, সুন্দরবনের পরিবেশকে যেমন ধ্বংস করছে, তেমনি এই যে প্রাকৃতিক একটা ব্যারিয়ার ছিল সুন্দরবন আমাদের কাছে, সেই ব্যারিয়ারটাকে আমরা সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছি। আজকের দিনে যে সমস্ত মানুষেরা এই উন্নততর বিশ্বের মানুষ বলে আমরা যারা দাবি করি, তারা কিন্তু প্রকৃতপক্ষে আমরা প্রকৃতির হাত থেকে আমাদেরকে বাঁচাবার যে অস্ত্র, সেই অস্ত্রটাকে এমন ভাবে নষ্ট করে ফেলি, আলটিমেটলি প্রকৃতি যখন তাকে রেকার করার চেষ্টা করে, যখন ফিরে আসার চেষ্টা করে, সেটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর প্রকৃতির আক্রমণ বলে মনে হয়। সুতরাং প্রকৃতি তখন আমাদেরকে আক্রমণ করে না, আমরাই প্রকৃতিকে আক্রমণ করি এবং তার প্রভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হই। আবার হয়তো এই সাইক্লোন আমাদেরকে সেটাই দেখাবে এবং আমাদের চোখ খুলে দিয়ে যাবে। একেবারে সুজিতবাবু, শেষ প্রশ্ন, এই যে আপনি বললেন যে প্রকৃতি যে আমাদের শিক্ষা দিচ্ছে এক প্রকার এবং প্রকৃতি দেবীর যে রুষ্ট হওয়া আমাদের প্রতি, আমাদের আচরণই তার জন্য কোথাও একটা গিয়ে দায়ী, তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো বারংবার ধেয়ে আসছে, এগুলো থেকে তো মানুষের শিক্ষা নেওয়া উচিত। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আপনি বাংলার মানুষকে বা সর্বোপরি সমস্ত মানুষকে কি বার্তা দিতে চান? বেসিক্যালি দেখুন, আসলে মানুষ কতটা শিক্ষা নেবেন সেটা আমার জানা নেই। তার কারণটা হচ্ছে মানুষের চোখের সামনে একটা অদ্ভুত ভাবে রাজনৈতিক পর্দাকে আটকে দেওয়া হয় এবং মানুষকে বোঝানো হয় যে এই পদ্ধতিতেই হয়তো চূড়ান্ত উন্নয়নের দিকে যাবে, যার ফলে আমরা মানুষেরা বহমান উন্নয়নকে ভুলে গেছি। আমরা নতুন করে সভ্যতাকে দেখতে পছন্দ করি, আমরা গগনচুম্বী অট্টালিকা দেখতে পছন্দ করি, ঝকঝকে রাস্তা দেখতে পছন্দ করি, আমরা সবুজ উদ্ভিদ পছন্দ করি না। বেসিক্যালি যারা পৃথিবীকে আমাদেরকে নিয়ে এসেছে, যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যার অকৃপণ হাতের জন্য আমরা পৃথিবীতে আজকে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি, সেই প্রকৃতিকে আমরা ধ্বংস করে আমাদের উন্নয়নের ধ্বজাকে ওড়াই বিভিন্ন প্রান্তে, যার ফলে আমরা কিন্তু বিপর্যস্ততার শেষ সীমান্তে এসে পৌঁছে গেছি। মানুষকেই বুঝতে হবে, রাজনৈতিক নেতারা বুঝবে না। পৃথিবীতে কোনো ইজম নেই একমাত্র এনভায়রনমেন্টাল রিজন ছাড়া। সুতরাং পরিবেশ আলটিমেটলি সব কিছু কথা আমাদেরকে বলে, আমাদেরকে শেখায়, আমাদেরকে বাঁচায় এবং তার দ্বারাই আমি প্রাণবায়ু এবং প্রাণ ভরা জল পান করে পৃথিবীতে বেঁচে আছি। সুতরাং এর মধ্যে দিয়েই আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমাদেরকে পৃথিবীতে বাঁচতে হবে। আমি যদি প্রকৃতিকে নির্বিচারে আক্রমণ করি, অত্যাচার করি, সে আলটিমেটলি কিন্তু এই ধরনের ঘটনাগুলোকে ঘটিয়ে সে সেই অত্যাচারকে প্রশমিত করার চেষ্টা করবে, এটুকুই। বেশ, অনেক ধন্যবাদ সুজিত বাবু। কথা বলছিলাম আবহাওয়াবিদ সুজিত করের সঙ্গে এবং যেমনটা জানা গেল যে রেমা